হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প দুমুঠো বিকেল পর্ব 48। রাইটার আফনান লারা। এই আশিকটাও না, কবে তার সিম খুলবে আর কবে তার সাথে দুটো কথা বলতে পারবো আমি। এত ভিতর ডিম একটা 1.5 মাস হয়ে গেছে, এখনও তার খোঁজ খবর নেই কোনো। স্পর্শ ফোন পকেটে ঢুকিয়ে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট খেতে খেতে এদিক ওদিক তাকাচ্ছে। আজ কতটা দিন পর সে তার নিজ বারান্দায় এসে দাঁড়িয়েছে। রিমকে সে খুব একটা কষ্ট দিয়ে ফেলেছে তা মনে করে এখন নিজেরই মন খারাপ হয়ে আছে তার। আজ তো মঙ্গলবার, বৃহস্পতিবার নিশাত মানে যার সাথে রিমঝিমের বিয়ে হওয়ার কথা, তার পরিবার আসবে ওকে দেখতে। অ্যান্ড আই অ্যাম 100% শিওর ওরা রিমকে ওকে দেখাতেই পছন্দ করে ফেলবে। আচ্ছা, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ভুলে যাবেনি। উত্তরায় গিয়ে কত কলিগ হলো আপনার। আমাদের মতো ছোটোখাটো বন্ধুবান্ধবদের আর কে মনে রাখে? এমন খোঁচাস্বরূপ উক্তি শুনে স্পর্শ নিচে তাকালো। রিপন হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আরে সরি। আসার পর থেকে তেমন সময় পাইনি টঙে আসার। সময় পাবেন কেন? আমরা তো কেউ না। তোরাই সব, দাঁড়া আসছি। কথাটা বলে স্পর্শ বেরিয়ে চলে আসলো রিপনের কাছে। তারপর ওকে জড়িয়ে ধরে ওর পিঠে দু একটা বাড়ি দিয়ে বলল, কী খবর তোর? এই তো ভালো, বসো, চা খাবে আর তোমার অফিসের গল্প শোনাবে। স্পর্শ বেঞ্চের উপর বসেছে। হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে হাতের পিঠ দিয়ে মুখটা মুছে ফেলল সে। রিপন চায়ের কথা দোকানদারকে বলে পাশে বসলো। তারপর সবার আগে কথা শুরু করলো রিমকে নিয়ে। স্পর্শ স্বাভাবিক গলায় বলল, ওর তো বিয়ে, তো ভাগাবে না? না কেন? কি দরকার? রিহাব মাঝেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে, আর কত লড়বো? এতদিনে ভালোবাসাকে এইভাবে যেতে দিবে? আমার হাতে কিছুই নেই, আর রিম তো আমাকে ভালোবাসে না। তাহলে কিসের জন্য লড়াইয়া নামবো? উপরে দেখো মিয়া। স্পর্শ উপরে তাকালো। রিম বারান্দায় দাঁড়িয়ে এক স্পর্শ দৃষ্টিতে স্পর্শ চোখে পানি চেয়ে আছে। স্পর্শ মুখটা আরেকদিকে ফিরিয়ে নিয়েছে। রিপনের হাত থেকে গরম চায়ের কাপটা নিয়ে টাটকা গরম চা দোল দিয়ে শেষ করার তোড়ে আছে সে এখন। আর একবার ইচ্ছে করে রিমের বারান্দার দিকে তাকাতে এসে দেখলো রিম নেই ওখানে। যাক বাবা, বাঁচলাম। এদিকে অফিসের বসের হুটহাট কল আসতো দেখে চা খাওয়া উঠে গেছে। স্পর্শ চায়ের কাপটা পাশে বেঞ্চের উপর রেখে সে কল রিসিভ করলো। ওপাশ থেকে বস নয়, বসের পিএ বললেন, আজ অফিসে ইমার্জেন্সি মিটিং আছে। স্পর্শ যেন রাত 8টার আগে পৌঁছে যায় সেখানে। যেহেতু এটা অফিস টাইম না, তাই স্পর্শ জিজ্ঞেস করলো কিসের মিটিং। পিএ জানালো নতুন ক্লায়েন্ট এসেছে আর তিনি আজ রাতেই আবার লন্ডন ফিরে যাবেন। যার কারণে গ্রুপ আকারে সকলকে আসতে বলা হচ্ছে সময় মতন। স্পর্শ জলদি করে রুমে চলে আসলো। অফিসের শার্টটা পরতে পরতে মাকে বলল তার অফিসে যেতে হবে, এখন ফিরতে দেরি হবে। মা যখন যেন খাবারের ওয়েট না করে, হয়তো অফিসে খাবার দিতে পারে আজ। এদিকে রিহাব তার ফোন এনে রিমের হাতে ধরিয়ে দিয়ে বলল নিশাদের সাথে আলাপ করতে। নিশাদ ওর সাথে কথা বলতে চায়। বেশ জোরপূর্বকভাবে দিয়ে চলে গেল সে। রিমও আর কিছু বলতে পারল না। এদিকে নিশাদ হাই হাই শুরু করে দিয়েছে। রিম চুপ করে ফোন কানে ধরিয়ে দাঁড়িয়ে আছে জানালার ধারে। স্পর্শ টাই বাজছে আয়নার কাছে এসে। রিমের নজর সেদিকে। আর নিশাদ আজ অফিস থেকে ফিরে কি করলো সব বলে যাচ্ছে বারবার। স্পর্শ টাইটা ভালো মতো বেঁধে বেরিয়ে চলে গেছে। জলদি করে উত্তরার বাস ধরতে হবে। কি মহা ঝামেলা! আজ ফ্ল্যাটে থাকলে এত ভেজাল বইতে হতো না, সব খালি আমার সাথেই হয়। প্রাইভেট কোম্পানির এই এক ঝামেলা, যখন তখন মিটিং, যখন তখন অফিস চলে আসতে হয়। রাতে 11:30টার দিকে স্পর্শ তার বাসায় ফিরেছে। আবার অফিস থেকে কেক আর জুস খেয়েছে। ডিনার করায়নি মাকে, আর বলেছে আজ খাবে না। রুমে এত অন্ধকার কেন? প্রচুর টায়ার্ড হয়ে গেছি আজ। গার ব্যথা। স্পর্শ মাথা টিপতে টিপতে লাইট জ্বালিয়ে রুমের দিকে না তাকিয়ে দরজা লক করলো। তারপর হাত থেকে অফিসের ব্যাগটা রেখে টাই খুলতে খুলতে পিছন ফিরে তাকাতে দেখতে পেল রিমকে। সে বিছানার মাঝখানটায় বসে আছে, মুখটা মলিন করে, গায়ে একটা ছাই রঙের জর্জেট শাড়ি, হাতে ছাই রঙের চুড়ি। স্পর্শ এক প্রকার শক খেয়েছে।
পরে ভাবলো হয়তো মনের ভ্রম। তারপর সে গায়ের শার্টটা খুলতে খুলতে আয়নার কাছে এসে দাঁড়িয়েছে। শার্টটা খুলে চেয়ারের দিকে ছুঁড়ে মেরে এবার সে হাতের ঘড়ি খুলছে। ওপাশ থেকে দুটে হাত তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে দিল হঠাৎ। রিমের ছোঁয়া গায়ে লাগাতে স্পর্শ কেঁপে উঠেছে তার। আর বুঝতে বাকি নেই যে এটা কোনো ভ্রম না, এটা সত্যি রিম। মাথাটা স্পর্শে খালি পিঠে এলিয়ে রেখে আস্তে করে বলল, আজকে আমাকে যেতে বলবেন না? বললে আমি যাব না। স্বামীর ঘরে একটা দিন থাকতে দিবেন। স্পর্শ পিছন ফিরে রিমকে ধরে রাখিয়ে বলল, এসব কি রিম? তোমার ভাই জানলে তুলকালাম বাঁধাবে, সেই খবর আছে তোমার? জানবে না, সব ঘুমে। কথাটা বলে রিম স্পর্শকে জড়িয়ে ধরল শক্ত করে। ওর বুকে মুখ লোকালো সে। স্পর্শ নিজেকে আটকে রাখতে পারছে না কিছুতেই। রিম এমন কেন করছে? এমন করলে আমি কি করে নিজেকে ধরে রাখবো? আর কত? রিম মুখ একটুখানি তুলে বলল, আমি আজ সকালে নাস্তার পর থেকে কিছু খাইনি। মা খাবার দিয়ে গিয়েছিল, রাগ করে রেখে দিয়েছি। খাবেন আমার সাথে? খাবার কই পাবো? আমি তো মাকে বলেছি আজ অফিস থেকে ফিরে খাবো না। আমি নিজ হাতে খিচুড়ি বানিয়েছি, হাত মুখ ধুয়ে আসুন, আমি খাইয়ে দেবো। স্পর্শ চুপচাপ গেল হাত ধুতে। রিম টিফিন বক্সটা নিয়ে বিছানায় এসে বসে পড়েছে। আজ সে এখান থেকে নড়বে না, শত হোক আমার স্বামীর রুম এটা। আমার তো হক আছে নাকি? স্পর্শ তোয়াল দিয়ে মুখ মুছে এসে রিমের পাশে বসলো। রিম সাথে সাথে লোকমা তুলল ওর সামনে। স্পর্শ চাইছে ইগনোর করার, আর এই মেয়েটাকে দেখে ইগনোর করতেই দিচ্ছে না। জীবনে যেটা করেনি এখন সেটা করছে। স্পর্শ রিমের হাত লোকমা না খেয়ে নিজে লোকমা বানিয়ে নিজে নিজে খাওয়া শুরু করে দিয়েছে। রিমের তো চোখে মুখে পানি এসে গেছে স্পর্শে এমন আচরণ দেখে। তাই সে খেলো না, চুপ করে স্পর্শে খাওয়া দেখছে। স্পর্শ খাওয়া শেষ করে পানি নিয়ে খেয়ে রিমের দিকে তাকিয়ে দেখলো রিম এখনও ছলছল চোখে তাকিয়ে আছে ওর মুখের দিকে। স্পর্শ পানির গ্লাসটা রিমের হাতে ধরিয়ে দিয়ে রিমের দুপাশে দু হাত রেখে এগিয়ে এসে রিমের ঠোঁটটা ছুঁয়ে ফেলল। সেকেন্ড পুরোপুরি হলো কিনা জানি না, কারণ ততটা জলদিতেই সেই ঠোঁটটা পুনরায় সরিয়ে ফেলে উঠেও চলে গেছে। ততক্ষণে রিম আচমকা শক খেয়ে বসে আছে। এটা কি হলো? কেন হলো? কী বা হলো? পরে সে বুঝলো এটা কিস ছিল, যাকে বলে মিনি কিস। এই কিস দেওয়া আর না দেওয়া সেম ব্যাপার, তবে সামান্য এটাতেও আরও বেশি টান অনুভব হচ্ছে। ইচ্ছে করে এমন করল লোকটা। আমাকে কষ্ট দিতে তার পৈশাচিক আনন্দ অনুভূত হয়, আর তাই এখন এমন করলো। মনে হচ্ছে ছুঁয়েও ছোঁয়নি। কি আজব! রিম হাত থেকে টিফিন বক্সটা আর গ্লাস রেখে হনহনিয়ে স্পর্শের সামনে এসে দাঁড়ালো। স্পর্শ সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছেড়ে রিমের দিকে এক নজর তাকিয়ে আবারও দূরের ল্যাম্পপোস্টটার দিকে নজর দিল। রিম ওর হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, আমি কিছু খাইনি, জানি। তখন ওটা কি ছিল? কিছুই ছিল না, কাঁদছিলে তাই করলাম। এখনও কিন্তু কাঁদছি। স্পর্শ সিগারেট মুখে দিতে গিয়ে আটকে গেল। রিমের দিকে তাকালো এবার। রিম শক্ত চোখে চেয়ে আছে। স্পর্শ ভ্রুটা নাচিয়ে আবারও সিগারেট খাওয়া শুরু করে দিল। রিমের খুব রাগ হলো। টান মেরে ওর হাত থেকে সিগারেটটাই নিয়ে নিল সে। তারপর চোখের পানি মুছে সিগারেটটা মুখে পুরে দিল। স্পর্শ তাড়াহুড়ো করে ওর মুখ থেকে সিগারেটটা টেনে ফেলে দিল নিচে। রিম হালকা কেসে কেসে বলল, ফেললেন কেন? আমিও দেখি আমাকে ইগনোর করে তাকে পাত্তা দিচ্ছেন। স্পর্শ রিমের হাত ধরে নিয়ে গেল রুমের দিকে। তারপর হাত বাড়িয়ে তার জানালার পর্দাও টেনে দিল। এরপর ওকে জানালার সাথে লাগিয়ে ধরে বলল, কাল বাদে পরশু তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর আজ তুমি আমার কাছে এসেছো নিজেকে বিলিয়ে দিতে। কেন? পারি না? না পারো না। রিম স্পর্শের গলায় হাত দিয়ে চেপে ধরে বলল, পারি, 100 বার পারি। রিম প্লিজ বোঝার চেষ্টা করো, যাও নিজের রুমে। রিম স্পর্শের গায়ের দিকে তাকালো, তারপর বলল, তেল মালিশ করে দে। রিম তুমি কেন এমন করছো? তুমি কি চাও আমি তোমাকে জোর করে বাসায় দিয়ে আসি? আমি তেল গরম করে আনছি, থাকুন। রিম পাশ কেটে চলে গেল ড্রেসিং টেবিলের উপর থেকে তেলের বোতলটা নিয়ে। চুলা জ্বালিয়ে বাটিতে করে তেল গরম হাত দিল সে। স্পর্শ মাথায় হাত দিয়ে বিছানায় বসে আছে। বাসার সবাই যে যার রুমে ঘুমিয়ে আছে। রিম তেল গরম করে সে আবার দরজা লক করলো। তারপর বিছানায় উঠে স্পর্শের পিছন বসলো সে। স্পর্শ এখনও মাথায় হাত দিয়ে বসে আছে। রিম দু হাতে তেল ঘষে স্পর্শের পিঠে মালিশ করতে লাগলো চুপচাপ। রিম, যাব না, আমাকে আমার কাজ করতে দিন। রিম বেশ সুন্দর করে তেল মালিশ করলো। স্পর্শের ঘাড়ে ব্যথা ছিল, সেটাও চলে গেছে। টায়ার্ডনেসটা উধাও। রিম তেলের বাটিটা পাশে রেখে হাত ধুয়ে আসলো। এসেই দেখলো স্পর্শ শার্ট পরেছে। রিমকে দিয়ে আসবে বলে
রিম বিছানাতে এসে গোল হয়ে বসে পড়ে বলল সে কিছুতেই যাবে না। স্পর্শ শার্টটা পরে রিমের হাত মুঠো করে ধরে বলল, যেতে তোমাকে হবে, 12টা বেজে গেছে। তোমার ভাইয়া যদি তোমার রুম চেক করতে আসে? আমি ভিতর থেকে দরজা লক করে রেখেছি, আসবি না। লক করে বারান্দা দিয়ে টপকে এসেছি। রিম তেরামি করবে না, চলো আমার সাথে। আর তুমি এসব করে কি বোঝাতে চাচ্ছ? রিম কাঁদো কাঁদো চোখে চেয়ে থেকে এগিয়ে এসে স্পর্শকে আবারও ঝাপটে ধরল। তারপর বলল, ভালোবাসি বলে খুব কষ্ট হচ্ছে আমার স্পর্শ। আপনাকে হারাতে চাই না আমি। আমি তো আপনার স্ত্রী, তাই না? তাহলে কেন আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন? আমাকে নিজের করে নিন না স্পর্শ। আমি চাই না অন্য কারো হতে। আমার আপনাকেই লাগবে। এতদিন পাগলের মতো ভালোবেসে এখন আপনি আমায় মাঝ রাস্তায় ফেলে আসতে চাচ্ছেন কেন? আমি জানতে চাই কেন? বাবাকে বোঝালে বাবা বুঝবে না? রিহাব ভাইয়ার মতামত সবটা নয় স্পর্শ, বুঝবে না। তোমার বাবা তোমার ভাইয়ের পক্ষে, তা না হলে বলতেন, তোর যাকে পছন্দ তোকে বিয়ে কর। চলবে? গল্পটি ভালো লাগবে।